লক্ষ্মীপুরের রামগঞ্জ ফরিদ আহমেদ ভুইয়া একাডেমির ছাত্রাবাসে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও ৯ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে এখনো পর্যন্ত দোষীদের কেউ ধরা পড়েনি। সহপাঠীরা জানান, বুধবার রাতে মোবাইল চুরির অপরাধে তাদের প্রতিষ্ঠানেরই কয়েকজন সিনিয়র শিক্ষার্থী মেহেদী সহ ৪ জনকে মারধর করে। আর পরিবারের সদস্যরা বলছেন, নির্যাতনকারী শিক্ষার্থীদের সবাই চেনে, অথচ তারা গ্রেফতার হচ্ছে না। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেদী হাসানের বাড়িতে এখনো চলছে স্বজনদের হাহাকার। রামগঞ্জের রাঘবপুর গ্রামের বাড়িতে চলছে আহাজারি। পরিবারের দাবি, উন্নত লেখাপড়ার আশায় আবাসিক ছাত্রাবাসে রাখা হয়েছিল মেহেদীকে, কিন্তু সেখান থেকেই ফিরেছে তার মরদেহ। স্বজনদের অভিযোগ, দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরলেও কোনো সহযোগিতা পাচ্ছেন না। এলাকার লোকজন বলছেন, মৃত্যুর আগে মেহেদীকে নির্যাতনের আলামত পাওয়া গেছে। আর মেহেদীর সহপাঠীরা জানান, বুধবার রাতে সিনিয়র ৪ শিক্ষার্থীর মারপিটে অসুস্থ হয়ে পড়ে সে। তার শারীরিক অবস্থার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার জন্য অধ্যক্ষের সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। এইভাবে দিন দুপুরে আমার বাচ্চারে খুন করে ফেলাইছে, স্কুলের গাড়ি পর্যন্ত দিয়ে আমার বাবারে নেয় না। আমরা দেশবাসীর কাছে, সবার কাছে আমরা সুস্থ মতন বিচার চাই, তার ফাঁসি চাই। না অতর্কিতভাবে মারছে, মারের কোনো শেষ নেই। মারছে ছাত্ররা। হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা। এরই মধ্যে বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে মেহেদীর সহপাঠীরাও। আমাদেরকে 10টা বাজে নিচে 2টা বাজে আসছে। এর মধ্যে আমরা অনেকবার বলছি যে আমরা নিই নাই, কিন্তু আমরা জরিমানা দিয়ে দিব, আমাদেরকে মারেন না। কিন্তু ওনারা একজনের পর একজন আমাদেরকে শুধু মারছে। ইসমাইল স্যারকে বলছে, ইসমাইল স্যারকে বলার পরও কিন্তু ইসমাইল স্যার ওই ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিল না। এদিকে পুলিশ সুপার বলছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা পোস্টমর্টম রিপোর্টে এটা ডিটেল আসবে। মামলা প্রক্রিয়াধীন আছে, আমরা বাদী পক্ষকে বলছি দিয়ে দেন, ওনারা নাম কালেকশন করতেছেন, করে আজকে মামলা হয়ে যাবে। মামলা হলে আমরা পরবর্তী ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেব। এই ব্যাপারে বারবার যোগাযোগ করেও প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। খুঁজে পাওয়া যায়নি নির্যাতনে অভিযুক্ত শিক্ষার্থীদের। আল ইমরান, ৭১। চলতি পথে কোথাও কোনো অপরাধের ঘটনা ঘটলে বেশিরভাগ মানুষই যেখানে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, সেখানে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানীর কচুক্ষেত এলাকার বাসিন্দা মোর্শেদ আলম আলী। রাতের আধারে একাই মাদক কারবারি সহ ইয়াবার একটি বড় চালান ধরেছেন তিনি। পরবর্তীতে জব্দ করা প্রায় ৩,০০০ পিস ইয়াবা ৭১ টেলিভিশনের মধ্যস্থতায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার রাতে রাজধানীর কচুক্ষেত পুরানবাজার এলাকার এই গলিতে ইয়াবার চালান হাত বদল হবে, এমন তথ্য পেয়ে বাসা থেকে বেরিয়ে আসেন বিএনপি নেতা মোর্শেদ আলম আলী। কোনো কিছু না ভেবেই ধাওয়া দেন ইয়াবা কারবারিদের। এ সময় 2 মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও হাতে নাতে বিপুল পরিমাণ ইয়াবা সহ একজনকে ধরে ফেলেন তিনি। 3-4 জন ছিল, যেহেতু আমি এলাকার স্থানীয়, হয়তো ওরা আমার চিনতে পারে। তা আমি যখন যাই, কাছে একটু যাওয়ার সাথে সাথে ওরা দেখা ফেলান পর আমি যারকে দৌড়ছি ওর হাতেই ছিল এই জিনিসগুলো, এমন ওরা ওরে ফালাইয়া চলে যায়। তো আমি যখন নাকি একটু আওয়াজ করছি, যে এই ধর করছি, তো ওরা মনে করছে হয়তো আরও অনেকে আছে। দুর্ঘটনা আমি হইতে পারতাম, আমাকে হয়তো মাইরা ফেলাইতেও পারতাম। ওই সময় আমার ওই মাথাটা কাজ করে নেই যে আমাকে মাইরা ফেলাইবো না কি করবো। আমি আসলে ওই চিন্তা করি না, আমি চিন্তা করছি যে কীভাবে একটা সমাজকে সুন্দর করা যায়। ওই মাদক কারবারিকে ধরে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। ধারণ করা হয় একটি জবানবন্দিও। কথা কস না কেন? 3-3.5 মতো হাজার। আমি তো শুনলাম 5,000 খরচ করে ফেলছেন। কি আছে? 1,000 খরচ হয়ে গেছে। তো দিছি না চাইলে। আর 3,500 আছে। 1,500 কে নিছে? তুমি যদি বাঁচতে চাও তোমার অবশ্যই করতে হবে। কি দিকে উত্তর দেয় না, আমি সাইডে 26টা বিরোধীদেরকে দিছি। কোন 26? রোডের ওইপারে 26। জি। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বাধে কিছুক্ষণ পরই। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায়, আটক করা মাদক কারবারিকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন সেখানে আসে বেশ কয়েকজন যুবক। আলীসহ স্থানীয়দের হুমকি ধামকি দিয়ে ছিনিয়ে নিয়ে যায় আটক করা মাদক কারবারিকে। কথার মাঝখানে হঠাৎ করে দেখুন 20-25 জনের একটা টিম আইসা আমার কাছ থেকে জোর জবরদস্তি করে ওকে ছিনে নিয়ে যায়। ছিনে নিয়ে যাওয়ার পরে আমি তাদেরকে বাধা দিই, তা আমাকে তারা মানে হুমকি দামকি দিয়া এক প্রকার আমার কাছ থেকে জোর করে নিয়ে যায়। এরা এলাকারই।
খোঁজ নিয়ে জানা গেছে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যাওয়া এই যুবকের নাম সজীব, বাকিরা তার গ্রুপের অনুসারী। এদের মাদক কারবারে অতিষ্ঠ পুরো এলাকা, প্রতিকার চাইলেন স্থানীয়রা। এই এলাকাটার প্রত্যেকটা গল্লিতে মাদকের আস্তানা, আর এলাকার যে যুব সমাজ, এই যুব সমাজটা টোটাল নষ্ট হয়ে যাইতেছে মাদকের। এই এলাকারও আছে, বাইরে থেকেও আসে, এই এলাকারই ম্যাক্সিমাম। এই মাদকটা অনেক খারাপ, এটা পুরা ছড়ায় যাইতেছে। একটা মানুষ বের হইতেও পারে না, একটা আতঙ্কের ভিতরে থাকে, সবাই একটা ভয় ভীতির ভিতরে থাকে। আমরা তো মরে যাবো, কিন্তু আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যা আছে এগুলো দেখা দেয়, এগুলো শিখে যায়। এটা তো মাদক মুক্ত চাই। চক্রের সদস্যরা মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেলেও জব্দ করা ইয়াবা নিতে পারেনি। ৭১-এর মধ্যস্থতায় বুধবার রাতে ভাসানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় জব্দ করা সেই ১৫ প্যাকেট ইয়াবা ট্যাবলেট, যা সবার সামনেই একটা একটা করে গোনা হয়। পুলিশ জানায় ১৫টি প্যাকেটে প্রায় ৩,০০০ পিস ইয়াবা পাওয়া গেছে। স্থানীয়দের হাত থেকে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়া এই চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশ? তাদের বিষয়ে আমরা খোঁজখবর নেব, খোঁজখবর নিয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যেখানে খোদ আইনের রক্ষকরাই নীরব ভূমিকা পালন করছে, সেখানে এই যুবকের অকুতোভয় প্রতিবাদ সমাজের চোখ খুলে দিয়েছে। জনতা তো তার বীরত্বের প্রমাণ দিল, এবার দেখার পালা প্রশাসন এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে জামায়াত ইসলামের কর্মী সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনের খোঁজ খবর রাখছেন আমার সহকর্মী হাবিবুর রহমান, যুক্ত হব তার সঙ্গে। হাবিব, কর্মী সম্মেলনের কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন আমাদের। এগারোটার সময় স্টেজে উঠেছেন। আমরা যদি আপনাকে দেখাই যে উনি আসার পর থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেওয়া শুরু করেছেন এবং অন্যান্য যারা ছিলেন এর আগে জেলা উপজেলা পর্যায়ে যারা ছিলেন তারা বক্তব্য দিয়েছেন এবং বর্তমানে যারা সংসদ সদস্য আসেন ঢাকার মধ্যে তারা এসেছেন। কিছুক্ষণের মধ্যে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিবেন এবং যে উপস্থিত সভা মঞ্চ যেখানে জনকর্মী সভা আয়োজন করা হচ্ছে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। এখানে মূলত যে বিষয়টা ওনারা আজকে কর্মীদের উদ্দেশ্যে ফোকাস করছেন এবং একটা মেসেজ দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে জুলাইয়ের যে স্পিরিট ছিল, জুলাইয়ের স্পিরিটটাকে বাস্তবায়ন করতে হবে এবং যে হাবট জয়ী হয়েছিল হাবট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের যেন আন্তরিকতা এবং সরকারকে একটা মেসেজ দিতে চাই যে এর বাইরে যেন যেতে পারবে না, তাকে অবশ্যই হাবট বাস্তবায়ন করতে হবে। তারা কোনোভাবেই ফ্যাসিস্ট সরকারের জন্য পরিণত না হয়, যেটা বিগত রেজিম ছিল, এটা নিয়ে তারা বারবারই একটা কথা বলে আসছেন। এবং এখানে আরো উপস্থিত ছিলেন যারা এই জুলাইয়ে নারায়ণগঞ্জের যেসব শহীদ হয়েছিলেন স্কুলের কলেজের বাচ্চারা, তাদের বাবা উপস্থিত ছিলেন। তারাও একই কথা বললেন যে কোনোভাবেই এই সরকারও যেন পূর্বের মতো আচরণ না করে এবং জনবান্ধব সরকারে পরিণত হয় এবং জনগণের কথাগুলো যেন তারা বলতে থাকে। এই মতো এই কিছুক্ষণের পরে হয়তো ডক্টর শফিকুর রহমান এই বক্তব্য দিবেন। আমরা কিছুক্ষণ পর সেখানে সরাসরি চলে যাব। ধন্যবাদ হাবিব আপনাকে। জামায়াতের আমির কথা বলে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব আমরা। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। আমরা এই মুহূর্তে একটু খামারবাড়ি যেতে চাই। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের শিক্ষা বিন্যাসের সেমিনারে এই মুহূর্তে কথা বলছেন শিক্ষামন্ত্রী হেসানুল হক মিলন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আমার এখানে 171টি স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কচুয়ার একটি উপজেলায়, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকা। সেই সমাপন অনুষ্ঠান ছেলেদের এবং মেয়েদের, উনি বিকেলে মেয়েদের খেলা দেখবেন, দুপুরে আমরা ছেলেদের খেলা শেষ করব। দেখুন, এত বিশাল একটি প্রতিযোগিতা উনি ঢাকায় নিয়ে এসছেন যেন সকলেই এটা উপভোগ করতে পারেন। আমরা 29 তারিখে একটি ফেয়ারে যাচ্ছি, সায়েন্স ফেয়ার, ইনোভেশন শোকেস অ্যান্ড স্টার্টআপ ফর সেকেন্ডারি স্কুল। আমি একটি অনুষ্ঠানে গেলাম, এই দেখি একটি ছেলে একটি হুইল চেয়ারকে, যেটা আমরা ব্যাটারি চালিত হুইল চেয়ার হ্যান্ডিক্যাপরা চলে ফিরে বেড়ায় বা আমরা বুড়ো হলে কয়েকদিন পরে আমাদের নিজেরও লাগবে,
সে একটা হুইল চেয়ারে সে এআই দিয়ে এত সুন্দরভাবে এটা করেছে, জাস্ট এ 10 গ্রেড স্টুডেন্ট। ওটার মধ্যে সে এমন সুন্দরভাবে এআই সেট করেছে, আমি যদি বিকেলবেলা বেরিয়ে হাউ দ্য ওয়েদার, ও ইটস সো গুড, আপনার সাথে এআই এই হুইল চেয়ারে বসে বসে আপনি কথা বলবেন। আমি জিজ্ঞেস করলাম তুমি এইটা ফেলি করতে, ওই দেখলাম আমার দাদা একা একা বাসায় বসে থেকে কারোর সাথে কথা বলতে পায় না, আমাকে পেলেই শুধু কথা বলতে চায়। আমি চিন্তা এমন একটা ইনোভেশন থাকতে হবে যে আমার দাদার জন্য হুইল চেয়ারে ঘুরে আর হুইল চেয়ারে কথা বলতে থাকে। ইনোভেটিভ আইডিয়া, তাদেরকে দেখে ইনোভেট করলো। তা আমি মনে মনে ভাবলাম আমারও কয়েকদিন পরে প্রয়োজন হবে। এনিওয়ে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, খুব ভালো লাগলো। আমি ইনশাআল্লাহ ডক্টর আজিজকে এই বিষয়টিকে লিখে আমাকে দিতে বলবো। যেই ক্লাসে এটা গেলে সুন্দর হয়, মনে হয় ক্লাস 6 গেলেই ভালো হবে। হোয়াটএভার দ্যাট ইজ এক্সপার্টস রয়েছে তারা করবে, আমি সেইভাবেই তাদেরকে অনুরোধ করব। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের দেশে টিবেট টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এটা প্রধানমন্ত্রীর এইম, উনি টিবেটকে প্রায়োরিটি দেবেনই। তার কারণ এই জনসংখ্যাকে শুধু হায়ার এডুকেশন গেলেই হবে না, নাকি শুধু হায়ার এডুকেশন অনার্স 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 সেটা তো হবে না, সেই জন্য তিনি। দর্শক, খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে কথা বলছেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। আমরা সরাসরি ছিলাম সেখানে। চট্টগ্রামের বাজারে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও দাম এখনও সাধারণের নাগালের বাইরে। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায়। ডিমের দাম গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্রয়লার ও দেশি মুরগির দাম কিছুটা কমলেও সোনালী মুরগির দাম এখনও অপরিবর্তিত। ব্রয়লার 160, সোনালী 370 ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকায়। এছাড়া কমেছে আদা ও রসুনের দাম। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে দিলেও এখনও মাছের দাম চড়া। চট্টগ্রামের নিত্যপণ্যের সাপ্তাহিক বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ছুটির দিনে চট্টগ্রামের বাজার দর কেমন দেখছেন জানাবেন, এছাড়া কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা তাও জানতে চাই। চট্টগ্রামের বাজারগুলোতে আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যে কাঁচা বাজার, এই বিশেষ করে সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু তাও আসলে সাধারণের নাগালের মধ্যে আসেনি। বেশিরভাগ সবজি এখনো 60-70 টাকায় আসলে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যে সবজির দাম ছিল, বিশেষ করে যেমন ঝিঙ্গা বিক্রি হচ্ছিল 80 থেকে 90 টাকা, বা ঢেঁড়স বিক্রি হচ্ছিল 70 টাকা, বরবটি বিক্রি হচ্ছিল 80 থেকে 90 টাকা, সেই সবজিগুলোর দাম কিছুটা কমেছে। কিন্তু এখনো আসলে যে ধরনের সবজি বিক্রি হচ্ছে সেটির দামও এখনো 50 থেকে 60 টাকা 70 টাকা আসলে রয়ে গেছে। এবং যারা ক্রেতা তারা বলছেন যে এই সময় সবজির দাম আর একটু কম থাকার কথা, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে, কিন্তু সেই দাম এখন আসলে কমেনি। এবং বিক্রেতারা বলছেন যেহেতু কিছুদিন ধরে চট্টগ্রামে আসলে বৃষ্টি হয়েছে, এই কারণে সরবরাহ কিছুটা কমেছে এবং পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ার কারণে আসলে তারা আসলে কম দামে তারা বিক্রি করতে পারছেন না। আর সবজির বাইরে ধরা নিষেধাজ্ঞা ছিল, সে গত সপ্তাহে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু তারপরও এখানে যে সামুদ্রিক যে মাছ, সেই মাছের দাম এখন আসলে দাম কমেনি। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে মাত্র সমুদ্রে মাছ ট্রলার গিয়েছে এবং সেই ভালো করে এখনো ট্রলারগুলো আসতে শুরু করেনি, তো যার কারণে এখনো সরবরাহটা আসলে ভালো নেই। তো এই কারণে আসলে বিশেষ করে সামুদ্রিক যে মাছ, সেই মাছের দাম কেজি 200 টাকা কিন্তু এখনো বাড়তি দামে আসলে বিক্রি হচ্ছে। তবে কমেছে মুরগির দাম, বিশেষ করে ব্রয়লার মুরগির যে দাম ছিল গত সপ্তাহে 180 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 160-65 টাকা। এবং ধন্যবাদ রাজীব আপনাকে, আপনি থাকবেন। দর্শক, চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। সিলেট বিভাগে হামের প্রকোপ কমছে না। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 268 জন রোগী। সিলেট বিভাগে হামের পরিস্থিতি ও সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, সিলেটের হামের সবশেষ পরিস্থিতি জানাবেন। এই বিভাগে হামের সংক্রমণ এত বেশি কেন, কি বলছে স্বাস্থ্য বিভাগ, তাও জানাবেন। সিলেট অঞ্চলের 4টি জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই 4টি জেলায় এখন পর্যন্ত 327 জন শিশু হামে আক্রান্ত আছেন এবং গত 24 ঘন্টায় আরও 2 শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 76 জন। আসলে দেখা যাচ্ছে যে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল যত সময় যাচ্ছে সিলেটে দীর্ঘ হচ্ছে এবং সিলেট বিভাগের যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন 268 জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 100 জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে এখন 71 জন আছেন এবং চিকিৎসকরা বলছেন যে সিলেটে হামের আক্রান্তের সংখ্যার একটি কারণ হতে পারে যে বিভিন্ন অঞ্চল, যেমন সুনামগঞ্জে সবচেয়ে বেশি হামে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর কারণটি হচ্ছে যে শিশুরা যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স হচ্ছে 1 মাস থেকে 3 মাস, 6 মাস, 7 মাস। অনেকেই আছে যে হামের যে টিকা দেওয়ার সময় এই সময় এখনো তাদের হয়নি, এই কারণে হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং আরেকটি কারণ হচ্ছে যে অপুষ্টিহীনতার কারণে এই আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ হতে পারে। এবং মস্তিষ্কে আরেকটি কথা বলে রাখি, সিলেটে যে জিনিসটা দেখা যাচ্ছে যে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করা হামে আক্রান্ত হচ্ছেন এবং তারাও একটি ডাক্তাররা বলছেন যে শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্করা তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে যাচ্ছেন। এখন পর্যন্ত সিলেটে যে মৃত্যুর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি মৃত্যু ঘটনা ঘটেছে সুনামগঞ্জে 31 জন, সিলেটে 29 জন, মৌলভীবাজারে 10 জন এবং হবিগঞ্জ জেলায় 6 জন। এদিকে একই সময় সিলেটে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন প্রায় 77 জন রোগী। সব মিলিয়ে আসলে চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে এবং যারা এখনো পর্যন্ত হামের টিকা দেননি তারা পার্শ্ববর্তী কেন্দ্রে গিয়ে হামের টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং বলেছেন যে যারা সর্দি জ্বর দেখা যাবে সাথে সাথে তারা পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তার দেখানোর জন্য বলেছেন। মৌতুষী, সিলেটের হযরত শাহজালাল মাজারের দানের 3টি ডেগ সিলগালা করেছে প্রশাসন। একই সময় মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দান বাক্স বসানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাজারের দানের 3টি ডেগে সিলগালা করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় একটি প্রধান দান বাক্স সহ ছোট ছোট আরও কয়েকটি দান বাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়। পাশাপাশি এই দান বাক্সের নিরাপত্তার জন্য আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল বাসিত মোল্লা জানান, মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেয়া সকল দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এই বাক্সগুলোতে জমা হবে বলেও জানান তিনি। তো ওই কমিটির সকালের সিদ্ধান্ত মোতাবেক আমাদের আমরা স্বচ্ছতার জন্য যে দান বাক্স বা দান যে কি হয় সেটা স্বচ্ছতার জন্য আমরা এই দান বাক্সগুলো স্থাপন করতেছি এবং প্রত্যেকটা দান বাক্সই আপনার ডাবল লক থাকবে। জেলা প্রশাসক স্যার বিভিন্ন সবাই আলোচনা করে এখন আনসার সদস্য এখানে মোতায়েন করছে যে জনগণের স্বার্থে যে এটা নিরাপত্তাটা বজায় রাখে।